ন্যায় থেকে আর কোনো সমস্যা হবে না। তো চলো দেখে নেওয়া যাক। তাহলে এটা একটা প্রশ্ন থাকবে। তো সবার আগে আমি কি বলেছিলাম, এরকম প্রশ্ন থাকবে, দুইটা থাকবে। তো প্রথমটাই উত্তর করি। তো কি করতে হবে, 4 করে, মানে এরকম গোটাটা থাকবে, 4 নাম্বার পাওয়া যাবে। কি করে? 4 সঠিক উত্তর, 4 করে 8। তো এখান এটা সাজানোর নিয়মটা আমি আগেও বলেছিলাম, বারবার করে বলছি। তো বারবার করে কেন বলি, কারণ আমি চাই আমার স্টুডেন্টরা কিন্তু একদম সঠিকভাবে বুঝুক, যেটা কোনো টিউশন দিতে পারে না, আমি একমাত্র শিখাই। তো কি করে শিখবে, সবার আগে এখানে আমি বলেছিলাম নিয়ম কি, সিদ্ধান্ত বার করার নিয়ম বলেছিলাম কি, অতএব, সুতরাং, কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, আর কারণ কিংবা কেননা যেহেতু থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তো ভালো করে দেখো, এখানে অতএব সুতরাং কাজেই নেই, কারণ অতএব সুতরাং দিয়ে আগেরটা দিয়ে আমি উদাহরণ দিয়েছিলাম। আর এবার ভালো করে দেখো, এখানে হচ্ছে কারণ কিংবা কেননা যেহেতু, এই যে আছে যেহেতু, তাহলে থাকলে কি হবে, তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তার মানে আগের মানে কি, কোনো কিছু একসঙ্গে বিষাক্ত নিরাপদ নয়, সাপ নিরাপদ নয়, যেহেতু সাপ বিষাক্ত, তাহলে অতএব সুতরাং কাজেই তো এখানে পাওয়া গেল না, কারণ কিংবা কেননা যেহেতু পাওয়া গেল, তাহলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তাহলে যেহেতু এখানে আছে, তাহলে তার আগের বাক্যটা মানে কি, আগের পরে ব্যাপারটা আশা করি তোমরা ডানে বা এই ব্যাপারটা তোমরা বুঝো। তাহলে যেহেতু মানে কি, যেহেতু থাকলে তার আগের বাক্যটা, আগের নিশ্চয়ই এটা না, এটা পরের, আর এটার আগে কোনটা, তার মানে এটা, এই যে এই লাইনটা। তো আলটিমেটলি আমরা নিরপেক্ষ ন্যায় সাজানোর ক্ষেত্রে 3টি বচনই তো সাজাই, তো 3টা বচন কিন্তু এখানে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে যেহেতুর আগের হচ্ছে সাপ নিরাপদ, এটা হবে সিদ্ধান্ত। এখানে যদি যেহেতু না থেকেও যদি থাকতো কারণ, তাও এটা হতো, কিংবা তাও হতো, কারণ কিংবা কেননা থাকলে তাও হতো। মানে কারণ কিংবা কেননা যেহেতু যেই থাকুক না কেন, সে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। আশা করি ক্লিয়ার হয়ে গেল। হয় 2 ধরনের থাকবে, এক, অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, মানে পরের মানে এটা হতো, আর কারণ কিংবা কেননা যেহেতু এগুলো থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে সিদ্ধান্ত কোনটা হবে, সিদ্ধান্ত হবে এটা, সাপ নিরাপদ নয়। তারপরে আবার এটাকে কি করতে হবে, তারপরে এটাকে কিন্তু আমাদের কিন্তু বচন করতে হবে। বচন মানে সেটা হচ্ছে আমরা শিখেছি, বচন অধ্যায় থেকে বচন শিখেছি। যদি তোমাদের বচন অধ্যায় অসুবিধা হয়, তাহলে তোমরা বচন অধ্যায় ভিজিট করে, আমার চ্যানেলটা একদম ডিজিটাল ফিলোসফি টিউশন, মানে আমার পুরো চ্যানেলটা, মানে আমি যেভাবে ছাত্রছাত্রীদেরকে টিউশন পড়াই, পুরো টিউশনটা আমি হচ্ছে ফ্রিতে করে দিয়েছি। পৃথিবীর কোনো ক্ষমতা নেই কেউ হাজার হাজার ছাত্রছাত্রীকে ফ্রিতে টিউশন পড়ায় যেটা আমি পড়াই। ভাষণ নয়, চ্যানেলটা ভিজিট করে তবেই বুঝতে পারবে হ্যাঁ সত্যি কেন ফ্রিতে পড়াই। ঠিক আছে, ফ্রিতে কেন পড়াই, কারণ আমি চাই আমার সমস্ত ছাত্রছাত্রী যাতে ভালো রেজাল্ট করে, এবং গ্যারেন্টি বলছে 80তে 80, একদম আমি 80 মার্ক তুলে দেবো। আমি আমার কেন তুলে দেবো, চ্যানেলটা ভিজিট করো তাহলেই বুঝতে পারবে। বাকিগুলো এটা ক্লাস করার পর বাকিগুলো ভিজিট করে নেবে, কোনো টিউশন লাগবে না, আমার স্টুডেন্ট কোনো টিউশন করতে হয় না। ঠিক আছে, তাহলে কি করলাম, সাপ নিরাপদ নয়, এটা হবে তোমাদের সিদ্ধান্ত। তো সবার আগে সিদ্ধান্ত লিখতে হবে। সিদ্ধান্ত আমি লিখেছি, দেখো সিদ্ধান্ত, আমি প্রত্যেকটার ভিডিও কিন্তু আলাদা আলাদা, কোনোটা ভিডিও আছে শুরু থেকে লিখে দিয়েছি, আর কোনোটা লিখে দিয়েছি, তাই প্রত্যেকটা ভিডিও দেখবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এক একটা ভিডিও এক এক রকম। ঠিক আছে, তো সাপ নিরাপদ নয়, সবার আগে আমাদের এই সিদ্ধান্তটা বার করতে হবে। তো সিদ্ধান্ত লিখতে হবে, নিচ থেকে উপরে যেতে হবে। তো সিদ্ধান্ত, সবার আগে সিদ্ধান্ত, মনে করো এগুলো নেই, মনে করো কিছুই নেই, শুধু সিদ্ধান্ত আমি লিখতে হবে, নিচ থেকে উপরে উঠতে। তাহলে সিদ্ধান্ত 3টা ফুল স্টপ দিয়ে, তাহলে এটা কোন বচন, এটা হবে ই বচন, সাপ নিরাপদ নয়। তাহলে কোনো সাপ নয় নিরাপদ, ই বচন লিখে দিলাম, হয়ে গেল। এবার তারপরে আমরা কি করব, যে সাপ যে আছে, সাপে কি করব, সাপে হচ্ছে আমরা এস পদ দিব, এস, আর নিরাপদে কি লিখবো, নিরাপদে আমরা লিখবো পি পদ। ঠিক আছে, এস আর পি পদ লিখবো, ক্লিয়ার। তাহলে প্রথমে আমরা কোনটা বার করলাম, সিদ্ধান্ত বার করলাম। মনে করো এই দুটো নেই, তাহলে এই 3টা লাইনের মধ্যে থেকে একটা লাইন হয়ে গেল, বাকি দুটো পড়ে থাকলো, একটা পড়ে থাকলো এই যে এই লাইনটা, আর একটা পড়ে থাকলো সাপ বিষাক্ত। এবার হচ্ছে দ্বিতীয় লাইন, তাহলে কোনটা হবে, নিচ থেকে উপরে উঠতে হবে। দ্বিতীয় লাইন কোনটা হবে, দ্বিতীয় লাইন কি করে বুঝবে, এই যে এস কথাটা, সিদ্ধান্তের যে এস কথাটা, এস কথা মানে যেটা সাপ, এস, হ্যাঁ এটা এস। মনে রাখবে সিদ্ধান্তের উদ্দেশ্য পদটাকে নাম দিবে এস, আর বিধ পদটাকে নাম দিবে পি। মানে এস মানে এই যে এস মানে কোন কথা, সাপ কথাটা। এই সাপ কথা যেটা হয়ে গেল, লেখা হয়ে গেল, সেটা বাদ দিয়ে বাকি যে দুটো পড়ে থাকবে বচন, সেখানের মধ্যে যে কথাটা মিলবে সেটাই হবে দ্বিতীয় নাম্বার লাইন। তাহলে সাপ কথাটা কোথায় আছে, ভালো করে দেখো তো, কোনো কিছু একসঙ্গে বিষাক্ত নিরাপদ নয়। তারপর যেহেতু সাপ, মানে যেহেতু তো হয়ে গেছে, যেহেতু আর কাজে নেই, যেহেতু দেখে দিয়ে তুমি বুঝে গেলে সিদ্ধান্ত। তাহলে অনলি যে মানে বাক্যটা পড়ে সেটা, তাহলে এই যে সাপ বিষাক্ত, তার মানে এটা হবে দ্বিতীয় নাম্বার লাইন। কেন দ্বিতীয় নাম্বার লাইন, কারণ হচ্ছে নিয়ম আছে, এস পদটা যেখানে থাকবে সেটাই হবে দ্বিতীয় নাম্বার লাইন। এস পদটার নাম কি, পক্ষপদ, আর পক্ষপদ হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্যেই থাকে, এই দ্বিতীয় নাম্বার লাইনেই থাকবে, এটাই হচ্ছে নিয়ম।
তাহলে এটা মিলে গেল, তাহলে এটা হবে দ্বিতীয় নাম্বার লাইন। ঠিক আছে, সাপ বিষাক্ত। তাহলে সাপ বিষাক্ত কি? সাপ বিষাক্ত যেহেতু নিশ্চিত করে বলছে সাপ বিষাক্ত, তাহলে যেহেতু এটা নিশ্চিত করে বলছে এটা হচ্ছে বিষাক্ত, এ কিন্তু নিশ্চিত করে কথাটা বলছে। নিশ্চিত করে কথাটা বললে কি হয়, সেটা কিন্তু এ বচন হয়ে যায়। তাহলে কি হয়, সকল সাপ হয় বিষাক্ত প্রাণী, সকল সাপ হয় বিষাক্ত প্রাণী, যেহেতু এটা নিশ্চিত করে বাক্যটা বলছে সাপ বিষাক্ত। ঠিক আছে, এই জন্য এটা এ বচন হলো। তাহলে সকল সাপ হয় বিষাক্ত প্রাণী, এ বচন। ব্যাস, দুটো হয়ে গেল। এবার বাকি যেটা পড়ে থাকলো সেটাও সবার উপরে, দুটো তো হয়ে গেল। তাহলে যেটা পড়ে থাকলো, কোনটা পড়ে থাকলো? এটা পড়ে থাকলো। কোনো কিছু একসঙ্গে বিষাক্ত ও নিরাপদ নয়। এটা কোন বচন? ভালো করে দেখো তো, এটা ই বচনের নিয়মে আছে। কি করে বুঝলে ই বচন? ই বচনের নিয়মে আমি কি বলেছিলাম? ই বচনের নিয়ম কোনো নয়, কখনোই নয়, কিছুই নয়, নেই, এই জাতীয় শব্দ যদি থাকে তাহলে সেটা ই বচন হয়। ভালো করে দেখো তো, কোনো কিছু নেই, যে নয় মিলছে না, কোনো কিছুর সাথে নয়, কোনো নয়, কিছু নয়, দুটোই মিলে গেছে, তাহলে এটা ই বচন। তাহলে ই বচন হলে উত্তরটা কি হবে? কোনো বিষাক্ত প্রাণী নয় নিরাপদ, কোনো বিষাক্ত প্রাণী নয় নিরাপদ, বচনটা কোনো বিষাক্ত প্রাণী নয় নিরাপদ, ই বচন। যদি বচনতা থেকে কোনো কিছু অসুবিধা, তাহলে বচনতাটা ভিজিট করবে। ঠিক আছে, তাহলে তোমাদের সমস্যা মিটে যাবে। আর তাছাড়া আমি প্রত্যেকটা লজিক এমনভাবে বুঝাই, সেই লজিকটার মধ্যে সব কিছু এমনভাবে বুঝিয়ে দিই যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আশা করি ক্লিয়ার হয়ে গেল, সাজানোটা হয়ে গেল। এবার আমরা কি করব? এবার আমরা পদগুলো মিলিয়ে নিই। পদগুলো মিলিয়ে মানে কি, এস আর পি দিয়েছিলাম, তাহলে এখানে যেহেতু এস, তাহলে এটাও এস, এস দিব, সাপকে সাপ এস, আর নিরাপদ, নিরাপদ হচ্ছে পি, পি, আর এই যে বিষাক্ত প্রাণী আর বিষাক্ত প্রাণী, তাহলে এম, এম হবে। এম মানে হচ্ছে হেতুপদ। ঠিক আছে, এম মানে হেতুপদ। ব্যাস, হয়ে গেল, সাজানো হয়ে গেল, পদগুলো সাজানো হয়ে গেল। এটাই। তারপরে কি করব? তারপরে আমাদের নিয়ম কি? তারপরে আমাদের নিয়ম হচ্ছে, এখানে হচ্ছে আমরা দেখব এটা হচ্ছে দোষ আছে কিনা, দোষ আছে কিনা। প্রথমে সাজানো হয়ে গেল, পদগুলো নাম মিলিয়ে নিলাম, নেওয়ার পর তারপরে আমরা দেখব এখানে দোষ পয়েন্ট করব, দোষের পয়েন্ট করব, দোষ আছে কি নেই। এখানে দোষ নেই। এবার সরাসরি আমি তো লিখলাম দোষ নেই, কিন্তু তোমরা কি করে পারবে দোষ নেই? ভালো করে দেখো, দোষ নেই কি করে বুঝবে? আমি প্রত্যেকটা লজিকে বলেছিলাম দোষ নেই কি করে বুঝবে। আমি বলেছিলাম, তোমাদেরকে বলেছিলাম 4টা নিয়ম বলেছিলাম। নিরপেক্ষ ন্যায়ের কিন্তু 10টা নিয়ম, 10টা বিশেষ নিয়ম আছে, 10টাই মেইন নিয়ম। কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের সব নিয়মগুলো কাজে লাগবে না, সব নিয়মগুলো তোমাদের সিলেবাসের মধ্যেও পড়ছে না। ঠিক আছে, সেগুলো আসবেও না। ঠিক আছে, তো বিষয় হচ্ছে কি বলতো, এই 10টা নিয়ম তোমাদের কাজে লাগবেও না। এখানে আমি যে 4টা নিয়ম বলেছি, সেই 4টা নিয়মের মধ্যে সঠিক প্রশ্নের উত্তর দিয়ে তোমরা পরীক্ষায় 80তে 80 পাবে, গ্যারেন্টি। ঠিক আছে, তো কেন 80 পাবে? কারণ হচ্ছে আমি এমনভাবে তোমাদের লজিকগুলো শেখাই যার বাইরে কোনো লজিক আসবে না পরীক্ষায়, এই জন্যই তোমরা 80 পাবে। তো সঠিক উত্তর কি করবে বার করার জন্য আমি বলেছিলাম 4টা নিয়ম বলেছিলাম। সেই 4টা নিয়ম কি? প্রথম নিয়ম বলেছিলাম কি, ন্যায়ের প্রথম নিয়ম কি বলেছিলাম, যে ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না কমও না। 3টি পদ মানে কি? এই যে এস এস একটি পদ, নিরাপদ নিরাপদ 2টি পদ, বিষাক্ত প্রাণী 3টি পদ। তাহলে 3টি পদ মানে 3টি পদ আছে, তাহলে এখানে চতুষ্পদ দোষ হলো না। ব্যাস, প্রথম নিয়ম পাস। 2 নাম্বার নিয়ম কি বলেছিলাম? শুধু একটা ভিডিও দেখলো না, প্রত্যেকটা ভিডিওই দেখবে। ঠিক আছে, কারণ এক একটা ভিডিওতে এক একটা লজিক আছে, তাহলে তোমাকে সব লজিকগুলোই তো দেখতে হবে। কারণ যেহেতু তুমি ভালো স্টুডেন্ট, তুমি 80তে 80 পেতে যাও, তাহলে তোমার প্রত্যেকটা ক্লাসই তো করতে হবে। শুধু নিরপেক্ষণের একটা লজিক দেখলে তো হবে না, কারণ নিরপেক্ষণের অনেক ধরনের লজিক আছে, তো প্রত্যেকটা লজিকই তো তোমাকে জানতে হবে। কিন্তু আমি তোমাকে তবুও প্রত্যেকটা লজিকে এমনভাবে বলে দিই যাতে প্রত্যেকটা রিলেটেডগুলো তোমরা বুঝতে পারো। তাহলে প্রথম নিয়মটা পাস হয়ে গেল। দ্বিতীয় নিয়ম কি বলছিলাম? দ্বিতীয় নিয়ম বলছিলাম যে দ্বিতীয় নিয়মটা এখানে অ্যাপ্লাই করে দেখতে হবে। যে কি নিয়ম? হেতুপদকে 2টি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। এটা ন্যায়ের দ্বিতীয় নিয়মটা মিলাবে, পরপর মিলাবে। প্রথম নিয়ম কি মিলাবে? প্রথম নিয়ম মিলাবে ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না কমও না। ন্যায় নিয়ম হলো ন্যায় অনুমানে 3টি পদ থাকবে, তার বেশিও না কমও না। 3টি পদ মানে কি? যে সাপ মানে সাপকে সাপই হতে হবে, কখনো সাপকে অন্য হলে হবে না, সাপের সাথে অন্য লেজুর থাকলে হবে না। যেটা চারিপদ ঘটিত কেন দোষ হয় সেটার আলাদা উদাহরণ আছে চারিপদ দোষে, তবেই বুঝতে পারবে, দেখবো ওখানে কেন চারিপদ দোষ হচ্ছে। তো এখানে ভালো করে সাপ একটি পদ, নিরাপদ 2টি পদ, বিষাক্ত প্রাণী 3টি পদ। তাহলে প্রথম নিয়মটা পাস। এবার 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম কি? 2 নাম্বার নিয়ম হচ্ছে যে ন্যায় অনুমানে হেতুপদকে, যে হেতুপদ মানে এম পদটাকে, হেতুপদকে 2টি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে, এটাই হচ্ছে নিয়ম।
তাহলে চলো দেখি ব্যাপ্য আছে কিনা। ভালো করে দেখো, ই বচন, প্রথমটা ই বচন আর হেতুপদটা কোন জায়গায় আছে? উদ্দেশ্য স্থানে আছে। আর আমরা কি জানি, ই বচনের দুটি পদই ব্যাপ্য, তার মানে উদ্দেশ্যবোধ ব্যাপ্য, বিধেয়বোধ ব্যাপ্য। তো সে যেখানে থাকুক আলটিমেটলি ই বচন হওয়াতে এটা কিন্তু হেতুপদ ব্যাপ্য হয়ে গেছে। তাহলে হেতুপদ এক জায়গায় ব্যাপ্য হলেই হবে, এই জায়গায় হলেও হবে, এই জায়গায় হলেও হবে, যেহেতু প্রথমে হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই। হেতুপদের নিয়মটা হচ্ছে হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। যদি এখানেও না হতো, এখানেও না হতো, তাহলে সেটা দোষ হয়ে যেত, সেই দোষটার নাম হতো অব্যাপ্য হেতুদোষ। তাহলে এখানে কিন্তু হেতুপদ ব্যাপ্য আছে, তাই এটা অব্যাপ্য হেতুদোষ হলো না। তাহলে 2 নাম্বার নিয়ম পাস। এবার কি করবো? 3 নাম্বার নিয়ম। তো 3 নাম্বার নিয়মটা কি? 3 নাম্বার নিয়মটা বলেছিলাম তোমাদের আমি, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এইভাবে তোমরা কিন্তু লজিকগুলো কিন্তু মুখস্থ, লজিক মুখস্থ বলে কিছু নেই। আমার লজিক যারা করে তাদেরকে মুখস্থ বলে কিছু নেই, লজিক করতে করতেই মুখস্থ হয়ে যাবে। আমি প্রত্যেকটা লজিক এমনভাবে শিখিয়েছি, আমার যত স্টুডেন্ট আছে, অফলাইনের স্টুডেন্ট আছে, প্রথম উচ্চ মাধ্যমিক দর্শনের চ্যানেলের উচ্চ মাধ্যমিক দর্শনের প্রথম উচ্চ মাধ্যমিকের ফিলোসফির প্রথম কোনো টিচার যে ফ্রিতে টিউশন পড়ায় তোমাদের আশেপাশে পাড়ায়, হ্যাঁ, যেখানেই পড়ে থাকো না কেন, একটা উদাহরণ দেখাতে পারবে না হাজার হাজার স্টুডেন্টকে ফিলোসফির উচ্চ মাধ্যমিক দর্শনের পুরো সিলেবাসটা ফ্রিতে পড়ায়? একটা উদাহরণ পাবে না, সেটা তোমাদের অফলাইন হোক আর অনলাইন হোক। একমাত্র আমার চ্যানেল ক্ষমতা রাখে ছাত্রছাত্রীদেরকে ফ্রিতে পড়ানো। সেটা কোনো ফ্রিতে পড়ানো মানে এমন নয় যে হচ্ছে তোমার গজাঘুরি দিয়ে, ঠিক আছে? ফ্রিতে পড়ানো মানে এমন। আমার মূল উদ্দেশ্য কি? আমার মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো এবং হচ্ছে যাতে বোঝানো এটাই যে তাদেরকে আর টাকার অভাবে টিউশন পড়তে হবে না, ঠিক আছে? এটা হতে পারে না। আর ভালো রেজাল্ট যদি করতে চাও তাহলে আমার চ্যানেল ছাড়া তোমাদের কোনো গতি নেই। যতই তোমরা টিউশন পড়ে থাকো, তোমার টিউশনের ক্লাস আর আমার ক্লাস করে দেখো। টিউশন তোমাদেরকে, তোমরা বলতে পারো স্যার টিউশন তো আমাদের গুছিয়ে দেয়, এখন সব কিছু কমপ্লিট করে দিচ্ছে, আমরা গিয়ে পরীক্ষা দেবো। আরে বাবা, সেটা তো তুমি মনে মনে ভাবলা। কখনো কি তুমি আমার চ্যানেলটা ভিজিট করে দেখেছো যে একটা আমার নিজেও টিউশন পড়াই, আমার পুরো টিউশনটা এখানে আমি তোমাদের, আমার কাজ আমি খাটবো, পড়বে তোমরা, খাটবো আমি, পড়বে তোমরা। আমি গ্যারেন্টি দিয়ে বললাম 80-তে 80। কেন 80? প্রত্যেকটা ক্লাস করে দেখো, তবেই বুঝতে পারবে তোমরা 80-তে 80। জীবনে এই যে লজিকটা যে আসবে, এরপর এই লজিক থেকে জীবনে তোমাদের কোনোদিনও ভুল হবে না। পরীক্ষায় যেভাবেই লজিক আসবে আমি সেভাবেই করিয়েছি, ঠিক আছে? আমার এখন যা চলছে এখানে প্রত্যেকটা ভিডিও 2024 সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার পুরো সিলেবাস সাজেশন ভিত্তিক, সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক কমপ্লিট করাচ্ছি, ঠিক আছে? কমপ্লিট মেইন কোর্স কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে এক্সট্রা ক্লাস। আর এক্সট্রা ক্লাসের মধ্যে এমনভাবে ভিডিওগুলো করছি যাতে এক্সট্রা ক্লাস দেখেই তোমাদের ফিনিশিং হয়ে যায়, পরীক্ষা যাওয়া মাত্র প্রশ্ন পাওয়া আর উত্তর ঘাটাঘাট উত্তর সঠিক উত্তর করে দেওয়া। আশা করি তোমরা বুঝতেই পারছো। তো আজকের পর থেকে এই ধরনের লজিক আর জীবনে তোমাদের কোনো সমস্যা হবে না, একদম এই ধরনের লজিক আসবেই আর সঠিক উত্তর তোমরা 100% করতে পারবে। তাহলে কি হলো? 3 নাম্বার নিয়মটা কি বললাম? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তাহলে কি কোন পদটা? কোন পদটা হচ্ছে এস পির কথা বলি। এক্ষেত্রে এস আর পির নিয়মটা তোমরা দেখবে। এস আর পি মানে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। কারণ এম পদটার নিয়ম তো পাশ হয়ে গেল, অব্যাপ্য হেতু দোষ যেটা হলো না, ওটা এম পদের নিয়ম ছিল। তারপর এই যে পদ 3 নাম্বার নিয়মটার ক্ষেত্রে আমরা দেখবো এস আর পি কে দেখবো। প্রথমকার লাইনে কি পদ থাকে? পি পদই থাকে। মনে রাখবে প্রধান আশ্রয় বাক্য যেটা, এই যে প্রথমকার লাইনটার নাম হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, আর দ্বিতীয় লাইনটার নাম হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, তৃতীয় নাম্বার লাইনটা হচ্ছে সিদ্ধান্ত। তো এই প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য তোমাদের প্রশ্ন, স্যার এগুলো কি লিখতে হবে? আমার প্রশ্ন হচ্ছে অসুবিধা নেই, লিখতেও পারো নাও লিখতে পারো, কিন্তু 3টা ফুলস্টপ দিয়ে বোঝাবে যে এটা সিদ্ধান্ত। 3টা ফুলস্টপ দিয়ে বোঝাবে যে এটা সিদ্ধান্ত। এগুলো লিখতেও পারো নাও লিখতে পারো, কারণ তোমাদের বারবার করে লেখার হচ্ছে একটাই সুবিধা, তোমরা হচ্ছে বুঝতে পারবে কোনটা সিদ্ধান্ত আর কোনটা হচ্ছে, নামগুলো মনে থাকলে তোমাদের সুবিধা হবে। আরেকটা কথা বলছি যে এই যে প্রধান আশ্রয় বাক্য হচ্ছে, প্রধান আশ্রয় বাক্যের অপর নাম কিন্তু আবার হচ্ছে সাধ্য আশ্রয় বাক্য। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে সাধ্য আশ্রয় বাক্য নাম কেন? কারণ এই প্রশ্নগুলো আবার তোমরা কিন্তু শর্ট প্রশ্ন পেয়ে যাবে। সাধ্য আশ্রয় বাক্য কেন? কারণ হচ্ছে এই যে পি পদটা আছে না, পি পদটা কিন্তু প্রধান আশ্রয় বাক্যেই থাকে। পি মানে যে সাধ্য পদ প্রধান আশ্রয় বাক্যেই থাকে, এই জন্য এটা যে প্রধান আশ্রয় বাক্য
মানে সাধ্য আশ্রয় বাক্য। আর এই যে পক্ষপদটা যেহেতু অপ্রধানাশ্রয় বাক্যে থাকে, এই জন্য এটা হচ্ছে মানে পক্ষ আশ্রয় বাক্য। বোঝা গেল? এই যে এস পদটা কখনো প্রথমকার লাইনে থাকবে না, আর পি পদটা কখনো দ্বিতীয় লাইনে থাকবে না, এটাই নিয়ম। তাহলে প্রধান আশ্রয় বাক্য। এবার যদি তোমাদের প্রশ্ন হয় শর্ট প্রশ্নে, আমি তো বলছি তাই বলে কি আমি লিখে দিইনি তোমাদের শর্ট প্রশ্ন? সব লিখে দিয়েছি, যেগুলো আলোচনা করছি। আমার ক্লাস করা মানে ফিনিশিং। আমার ক্লাস করা মানে তোমরা একদম নিজের টিচার হওয়া, ঠিক আছে? আমার ক্লাস করা মানেই সেরকম পর্যায়ে পৌঁছানো, ঠিক আছে? আমি এমনভাবে লজিকগুলো তোমাদের করাই। তাহলে প্রধান আশ্রয় বাক্যের অপর নাম কি দাঁড়ালো? সাধ্য আশ্রয় বাক্য। আর অপ্রধান আশ্রয় বাক্যের অপর নাম দাঁড়ালো কেন? পক্ষ আশ্রয় বাক্য। বোঝা গেল? এটাই হচ্ছে। এবার যদি প্রশ্ন হয় যে প্রধান আশ্রয় বাক্যে কোন কোন পদ নিয়ে গঠিত, কোন কোন পদ নিয়ে গঠিত? প্রধান আশ্রয় বাক্য হচ্ছে পি আর হচ্ছে এম নিয়ে গঠিত। মানে প্রধান আশ্রয় বাক্য সাধ্যপদ এবং হেতুপদ নিয়ে গঠিত। হেতুপদ কখনো এখানে দুটো থাকবে না, আবার হেতুপদ কখনো এখানে দুটো থাকবে না। এখানে একটা হেতুপদ থাকবে, এখানে একটা সাধ্য পদ থাকবে, এখানে একটা পক্ষপদ থাকবে, এখানে একটা হেতুপদ থাকবে। সেটা এই হেতুপদটা এই পাশেও থাকতে পারে, এটা এখানেও থাকতে পারে। এই পি পদটা এই পাশেও থাকতে পারে, এটা এখানেও থাকতে পারে। সেই অনুযায়ী তো হচ্ছে তোমাদের সংস্থানগুলো হয়। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই সম্পর্কে ক্লিয়ার হয়ে গেল। আর সিদ্ধান্ত মানেই হচ্ছে এসপি। তাহলে সিদ্ধান্ত কোন পদ নিয়ে গঠিত? সিদ্ধান্ত মানেই এসপি থাকবে। সিদ্ধান্তের কখনো উল্টাপাল্টা হবে না। পিটা কখনো সামনে হবে না, এসটা কখনো এখানে হবে না। এটা সিলেক্টেড। এখানে এস পদ থাকবে, এখানেই পি থাকবে, বাকিগুলো এখানে উল্টাপাল্টা হয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে হয়ে গেল। এবার 3 নম্বর নিয়ম কি বললাম? 3 নম্বর নিয়ম তাহলে মিলাবো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এটা এবার মিলিয়ে দেখবো। তো চলো ভালো করে দেখো, এখানে আমরা দেখবো পিপদটা। পিপদটা কি আছে? ই বচনের পিপদ কি কোথায় আছে? বিধ জায়গা আছে। পিপদ মানে হচ্ছে তো ব্যাপ্য, তাহলে এটা ই বচনের বিধপদ কি? ব্যাপ্য। তো এক্ষেত্রে আমরা ব্যাপ্য হলে তাকাবো না, কি হলে তাকাবো? এখানে অব্যাপ্য আর সিদ্ধান্তে ব্যাপ্য হলে দোষ হবে। তো যেহেতু এখানে অব্যাপ্য হয়নি, তাহলে পিপদটা নিয়ম পাস করছে। ক্লিয়ার? কি বললাম? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। এক্ষেত্রে নিয়মটা লঙ্ঘন করলে দুইটা দোষ হতে পারে, মানে একসাথে দুইটা হবে না, হয় অবৈধ সাধ্য দোষ হবে, না হলে অবৈধ পক্ষ দোষ হবে। তো সাধ্য দোষ মানে কি? প্রথমকার নিয়ম, এই পিপদটার নিয়ম লঙ্ঘন করলে, এটা হচ্ছে লঙ্ঘন করলে অবৈধ সাধ্য দোষ হবে। আর এই নিয়মটা, এই যে এস নিয়মটা লঙ্ঘন করলে, এস পদটার নিয়ম লঙ্ঘন করলে সেটা পক্ষ দোষ হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো এই নিয়মটা, এই পদটা নিয়ম লঙ্ঘন করেনি। এবার তোমাদের প্রশ্ন হতে পারে কেন করেনি স্যার? কারণ আমি তোমাদের বলছি, কারণ যেহেতু এটা ই বচনের দুটো পদই কি? ব্যাপ্য। তো ব্যাপ্য হলে তাকাবো না। আমাদেরকে নিয়মটা কি বলছে? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, মানে অব্যাপ্য, এখানে অব্যাপ্য, ওই পদটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। ঠিকই তো কথা, যে ভালো সে সব জায়গায় ভালো হবে, এক জায়গায় ভালো এক জায়গায় খারাপ হতে পারে না। ঠিকই তো বলছি, এখানে অব্যাপ্য হলে তাকে এখানেও অব্যাপ্য হতে হবে, এখানে অব্যাপ্য আর এখানে ব্যাপ্য হলে হবে না। তো তাহলে দোষ কখন হবে? দোষ, আমি শর্টকাট ভাষা, দোষ কখন হবে? কোন পদটা দোষ হবে? যে পদটা এখানে অব্যাপ্য, আশ্রয় বাক্যে অব্যাপ্য, আর ওই পদটা যদি সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে দোষ। সেটা কোন পদ হতে পারে? সেটা যদি পি পদটা হয় তাহলে অবৈধ সাধ্য দোষ, আর যদি এস পদটা হয় তাহলে অবৈধ পক্ষ দোষ। আশা করি মিলাই দেখো ভালো করে। এখানে কিন্তু ই বচনের পি পদটা কোথায় আছে, কোন জায়গায় আছে সেটা দেখতে হবে। ই বচনের পি পদটা হচ্ছে বিধ স্থানে আছে, ই বচন বিধ স্থান। আর ই বচনের দুটো পদ কি? ব্যাপ্য। তাহলে ব্যাপ্য হলে হবে না, কি হলে হতে হবে? অব্যাপ্য। এখানে অব্যাপ্য আর এখানে ব্যাপ্য হলেই দোষ। তাহলে এটা নিয়ম পাস করছে, এটা হয়নি। এবার চলো 2 নম্বরটা দেখি, এসটা দেখি। এসটা কি? এসটা ভালো করে দেখো। এ বচনের উদ্দেশ্য পদ কি? এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। তাহলে এখানেও ব্যাপ্য, ব্যাস, তাহলে হলো না। তাহলে দুটো নিয়মই পাস। কখন হলে তাকাতাম, সিদ্ধান্তে যেতাম, এখানে অব্যাপ্য হতে হবে আর সিদ্ধান্তে ব্যাপ্য হতে হবে, তবেই সেটা দোষ হবে। তাহলে এখানে কিন্তু দোষ হলো না। তাহলে অবৈধ সাধ্য দোষও হলো না, অবৈধ পক্ষ দোষও হলো না। বোঝা গেল? মানে এখানে ব্যাপ্য হলে সিদ্ধান্তে আর তাকানোর দরকার নেই, তাহলে নিয়ম পাস করছে। কখন দোষ হবে? যখন এখানে অব্যাপ্য হবে আর এখানে ব্যাপ্য হলে, তাহলেই দোষ হবে। তো ভালো করে দেখো, এখানে পি পদটা এখানে ব্যাপ্য, তাহলে তাকাবো না। কি হলে তাকাতাম? কি হলে সিদ্ধান্তে তাকাতাম? এখানে অব্যাপ্য আর সিদ্ধান্তে ব্যাপ্য হলে সেটা দোষ হতো। তো এখানে যেহেতু ব্যাপ্য, তাহলে এটা নিয়ম পাস। এখানেও ভালো করে দেখো, এখানে এটা এস পদটা কোথায় আছে? উদ্দেশ্য। এ বচনের উদ্দেশ্য পদ কি? ব্যাপ্য। তাহলে ব্যাপ্য হলে তাকাবো না, কি তাকাবো? অব্যাপ্য হলে। তো ভালো করে দেখো, এ বচনের উদ্দেশ্য পদটা যেহেতু ব্যাপ্য, তাহলে আর দোষ হবে না।
এখানে অব্যাপ্য, এখানে ব্যাপ্য হলেই দোষ হতো, তাহলে অবৈধ সাধ্য দোষ হলো না, অবৈধ পক্ষ দোষ হলো না। 3 নাম্বার নিয়মটা পাস। এবার চলো 4 নাম্বার নিয়ম। 4 নাম্বার নিয়মটা কি? আরো সোজা। কি করে বুঝবে? এই দুটা যদি নাবাচক হয়ে যায়, এটাও ই বচন বা এটা ও বচন, বা এই দুটাই যদি ই বচন বা এই দুটাই যদি ও বচন হয়ে যায়, তাহলে বুঝবে সেটা, তাহলে বুঝে যাবে যে সেটা হচ্ছে তোমাদের ই, মানে তোমাদের নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ। তো ভালো করে দেখো, এটা নয়ার্থক আশ্রবাক্য, নয়ার্থক মানে নাবাচক আশ্রবাক্য জনিত দোষটা ধরা আরো সহজ। দুটাই হচ্ছে ই হবে, তোমার নাবাচক হবে, দুইটাই নাবাচক। তো এটা ভালো করে ই বচন, আর ই বচনটা তো কি নাবাচক, একটা তো হেবাচক আছে, তাহলে এটা নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ হবে না। আবার এটার নিয়মটা কি? ন্যায়ের নিয়ম হলো দুটি নয়ার্থক আশ্রবাক্য থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না। তো দুটো নয়ার্থক তো না, একটা তো আবার হেবাচক, এটা হেবাচক, এটা নাবাচক, তাহলে 3 নাম্বার 4 নাম্বার নিয়মটা পাস। তাহলে কি দেখা গেল? এখানে কোনো দোষই হলো না, সব নিয়ম পাস। তাহলে এখানে কি লিখবো? দোষের জায়গায় কি লিখবো? দোষের জায়গায় লিখবো দোষ নেই। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার সংস্থান বোঝা গেল তো? ভালো করে তো আগের ভিডিওতে দেখো দোষ হয়েছে, হ্যাঁ, আর এবারে ভিডিওতে দেখো দোষ নেই। পার্থক্য বুঝতে পারলে তো? একটাতে দোষ, তো পরীক্ষায় 2 ধরনের প্রশ্ন আসে, একটা দোষ আসবে আর একটাতে দোষ নেই। তো ভালো করে দেখো, এখানে একটাও দোষ হলো না। কেন হলো না আশা করি এবার ক্লিয়ার হয়ে গেল। একটা কথা তোমাদের পরিষ্কার করে বলছি, তোমরা অনেক স্টুডেন্ট আছো যে তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু সহজে দেখো না, মানে ক্লাসগুলো ঠিকঠাক করো না। হ্যাঁ ঠিক আছে, যদি তোমরা 80তে 80 পেতে চাও, তো যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, যদি তোমরা 80তে 80 পেতে চাও, ওই সামান্য একটু এক টুকরো ভিডিওর অংশ একটু দেখে তোমরা ভেবো না তোমরা হচ্ছে 80তে 80 পাবে। তোমরা স্কুলে বা তোমাদের যেখানে টিউশন পড়ো, নিশ্চয়ই তোমার একটু ক্লাস করো না, কি করো? 2 ঘন্টা ক্লাস করে, 2 ঘন্টা ক্লাস করো। শুধু ক্লাসটা করলে হবে না, ক্লাসে প্রেজেন্ট থাকলে হবে না, ক্লাসে কি বোঝাচ্ছে সেটা নিশ্চয়ই বোঝার চেষ্টা করো। আমি আশা করি, বিশ্বাস করি, তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট, ফ্রিতে শিক্ষা পাচ্ছ, এমন মানে ফ্রিতে এরকম টিউশন, ফ্রিতে ফিলোসফি, আদার্সও তো তোমাদের সাবজেক্ট আছে, তো নিশ্চয়ই তোমাদের আদার্স সাবজেক্টগুলোর জন্য তোমরা টিউশন পড়ো। তো আদার্স সাবজেক্টের জন্য যেখানে টিউশন পড়ো আর ফ্রি টিউশন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা আশা করি বেটারটা তোমরা এখানে পাও। ফ্রি শিক্ষা হয়েও তোমাদের একটা টিচার না যা খাটে তার থেকে বেশি আমি খাটি। কাদের জন্য খাটি? আমার ছাত্রছাত্রীদের। কেন খাটি? কারণ আমি চাই যে ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে। তো তার জন্য তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? প্লিজ যত পারো শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো। কাদের শেয়ার করবে? যাদের ফিলোসফি আছে, এবং যাদের তোমাদের ভাই বোন যারা 11-এ পড়ে তাদেরকেও শেয়ার করো, এবং তাদেরকে একটা কথা বলে দাও, তারা হচ্ছে, তোরাও হচ্ছে ইউটিউবে প্রথম কোনো চ্যানেল আছে ডিজিটাল ফিলোসফি টিউশন, বা টিউশনের উন্নত রূপ, একটা টিউশন যা পড়ায় তাই পড়ায়। তো তাদের জন্য সেম ভাবে তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেলেই তাদের জন্য একদম টিউশন শুরু হয়ে যাবে। একদম টিউশন আছে, কোনো টিউশন নিতে লাগবে না। কেন নিতে লাগবে না? আশা করি তোমরা ক্লাস করেই বুঝতে পারছো। আমার ক্লাস করা মানে 80তে 80, 80তে 80 কেউ পাবে না, এটা হতে পারে না। যদি কেউ আমার ভিডিওগুলো সিরিয়াসলি দেখে, তাহলে গ্যারেন্টি বললাম 80। টিউশনের ফুল কোর্স, এখানে ফুল কোর্স, তাহলে দোষ নেই। এবার সংস্থান বার করার নিয়ম তো আমি তোমাদের আগেও বলেছিলাম। সংস্থান বার করার নিয়ম আমি কি বলেছিলাম? সংস্থান বার করার নিয়ম বলেছিলাম তোমাদের আলটিমেটলি তো 3টা লাইনকে তুলে নিতে হবে। 3টা লাইন মানে এটা একটা লাইন, 2টা লাইন, একটা 3টা লাইন। যেমন মনে করো মানুষের কঙ্কাল, মানুষটা যদি না থাকে তাহলে মানুষের কি থাকে? একটা কঙ্কাল থাকে। তো মনে করো 3টা কঙ্কাল আছে, তুলে ধরলাম। 3টা কঙ্কাল মানে একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন। তো প্রথমকার লাইনটা এখানে তুলে ধরলাম, দ্বিতীয় লাইনটা এখানে তুলে ধরলাম, তৃতীয় লাইনটা এখানে তুলে ধরলাম, হলো। তো প্রথমকার লাইনে কি ছিল? এম আর পি। তো প্রথমে যেখানে আছে এম আর পি, মনে করো এটা এখনো হয়নি, মনে করো এটা নেই, তাহলে প্রথমকার লাইনটা কি আছে? এম পি। তো প্রথমে এম দিলাম, তারপর পি। দ্বিতীয় লাইনটা কি আছে? এস এম। তাহলে দ্বিতীয় লাইনটা যে এস এম দিলাম। তৃতীয় লাইনটা কি আছে? এস পি। এই যে তৃতীয় লাইনটা এস পি। এবার তাহলে কি হলো? সংস্থান মানে কি? সংস্থান মানে হচ্ছে হেতুপদের ন্যায় অনুমানে হেতুপদের অবস্থান অনুযায়ী যে আকার হয় সেটাই হচ্ছে সংস্থান। এর নামটাই হচ্ছে সংস্থান। কি করব? হেতুপদ যেখানে যেখানে আছে সেটাকে শুধু মনে করো, এখানে এখন হয় নাই, এখানে হেতুপদ ছিল আর এই পাশে হেতুপদ ছিল, আমি কি করলাম? এইটার সাথে এটা কানেক্ট করে দিলাম। এই কানেক্ট করে দেওয়ার ফলে, এই যে কানেক্ট করে দেওয়ার ফলে যে আকারটা হলো, এটার নাম হচ্ছে সংস্থান। আর এর ফলে যে ছবিটা হলো, এই যে উল্টা জেড, এই উল্টা জেডটার নাম হচ্ছে প্রথম সংস্থান। তাহলে যে ছবিটা হলো, কি করবে? কি করে করবে? 3টা লাইনই তো দাঁড়াবে, যেখানে যেখানে হেতুপদটা থাকবে শুধু হেতুপদ। মনে করো রাম শ্যাম যদু মধু আছে, আমরা কি করবো? রামের সাথে রামের একটা দড়ি বেঁধে দেবো। ব্যাপারটা বুঝতে পারলো তো? রাম শ্যাম যদু মধু যতই বন্ধু থাকুক,
সবাইকে দড়ি বাঁধবো না, কার সাথে দড়ি বেঁধে দেবো, রাম রামে 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 দড়ি বেঁধে দেবো। ব্যাপারটা হচ্ছে সেরকম। এরকম আলটিমেটলি 3টা লাইনই উঠবে, তো 3টা লাইন উঠুক উঠুক, যাই উঠছে উঠুক, এখানে এমটা এখানেই থাকুক আর বা পিটা এখানে থাকুক, কখনো কিন্তু এই মনে রাখবে কখনো এম মানে পিটা এখানে থাকবে না, দ্বিতীয় লাইনে থাকবে না, আলটিমেটলি 3টা লাইন, মানে যেমন 3টা বচন, 3টা বচনের কঙ্কালটা তুলে ধরবে, আকারটা, যেটা আমরা যুক্তিতে পড়েছিলাম। ঠিক আছে, তো তুলে ধরার পর আমরা কি করব, তখন শুধু এমটাকে এম মানে মনে করো যে রাম শ্যাম যদুমধু আছে, বন্ধু আছে, আমরা কি করব, শুধু রামকে দড়ি বেঁধে দেবো, ব্যাপারটা সেরকম। ঠিক আছে, তো এটা মনে করো রাম, এমটা রাম, এটাও রাম, এরা দুই বন্ধুর সাথে শুধু কানেক্ট করে দিলাম, ব্যাপারটা হচ্ছে সেরকম। তো সে যেখানে থাকুক তার ফলে যে আকার মানে যে ছবিটা দাঁড়াবে সেটাই হচ্ছে সংস্থান। তো সংস্থান কয়টা, 4টা সংস্থান। 4টা সংস্থান কি কি, একটা প্রথম, একটা দ্বিতীয়, একটা তৃতীয়, একটা চতুর্থ। তো সংস্থান 4টা, 4টার মধ্যে যে কোনো একটা, এই যে প্রথম যে এটা ছবি হলে উল্টা জেড, এটা হচ্ছে প্রথম সংস্থান, এই যে প্রথম সংস্থান। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয় সংস্থান কি, এটা দ্বিতীয় সংস্থানের ছবি, এটা একই, ভালো করে দেখো একই, এরকম আলটিমেটলি 3টা বচন হবে, 3টা বচন বার হবে, 3টা বচন হবে। তো বচন আলটিমেটলি এরকম যে একটা সাজাবে, সেই যেই সাজাবে, এর ফলে দেখবে, এর ফলে এই যে হেতুপদগুলোকে শুধু কানেক্ট করে, হেতুপদটা এখানে ভালো করে দেখো, হেতুপদটা এখানে কি আছে, এখানে হেতুপদটা এই যে এই পাশে আছে আর এর পাশে আছে। তো এর ফলে আমি হেতুপদকে কানেক্ট করে দিলাম, কানেক্ট করার ফলে এই যে ছবিটা হলো, এটা হচ্ছে দ্বিতীয় সংস্থান। ঠিক আছে, হেতুপদ যেখানে যেখানে পাশাপাশি থাকবে, কখনো এই যে পি মনে করে পি এর সাথে এম কে করবে না, কার সাথে কানেক্ট করবো, তাহলে শুধু এম কে কানেক্ট করে দেবো। প্রথম কার্ডটা যেমন ওই যে এখানেও দেখো এম কে আলটিমেটলি 3টা লাইনই তুলতে হবে, শুধু কি এম এর সাথে এম জোড়া লাগাই দেবো, তার ফলে যে ছবিটা হবে এটা হবে প্রথম সংস্থান। এরকম যদি ছবি হয় তাহলে ভাববে এই ছবিটার নাম প্রথম সংস্থান। আর এইটা এরকম এই পাশাপাশি আলটিমেটলি 3টা লাইনই থাকছে, শুধু হেতুপদগুলো যেখানে যেখানে থাকবে সেটার সাথে শুধু জোড়া লাগাই দেবো, মানে ওই যে বললাম রাম শ্যাম যদুমধু থাকবে আর রামের সাথে রামের মনে করো দড়ি বেঁধে দিলাম, ব্যাপারটা সেরকম। ঠিক আছে, তাহলে এটার ফলে যে ছবিটা দাঁড়ালো এটা হচ্ছে দ্বিতীয় সংস্থান, মানে এরকম ছবি বার হলেই দ্বিতীয় সংস্থান, হয় এটা বার হবে না হলে এটা বার হবে, আর এটার উল্টা হচ্ছে তৃতীয় সংস্থান, এটার উল্টা হচ্ছে এটা, ভালো করে দেখো। এবার আবার এই যে এই পাশে আছে ওই জন্য এই পাশে যেখানে থাকুক এই দুই বন্ধু শুধু জোড়া লাগাই দিবে, তাহলে হয়ে যাবে এটা তৃতীয় সংস্থান। আর এটা হচ্ছে চতুর্থ সংস্থান, প্রথমটার উল্টা। তাহলে মনে রাখবে কি, সংস্থান মনে রাখার সহজ নিয়ম কি, প্রথম, হ্যাঁ নামগুলা খালি ইম্পর্টেন্ট, সংস্থান 4টা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, 4টা সংস্থান। 4টা সংস্থানের মধ্যে প্রথম সংস্থান যেটা উল্টা জেড, আর চতুর্থ সংস্থান সিধা জেড, ব্যাস। প্রথমের উল্টা সিধা, চতুর্থ মানে সিধা জেড, ভালো করে দেখো সিধা জেড চতুর্থ সংস্থান, মানে প্রথম সংস্থানের বিপরীত হচ্ছে চতুর্থ সংস্থান, ব্যাস সহজ। তাহলে প্রথম সংস্থান এরকম ছবি বাড়ালেই সরাসরি লিখে দিবে চতুর্থ সংস্থান, ব্যাস। আর এরকম উল্টা জেড, এটা না এরকম ছবি বাড়ালে লিখে দিয়ে প্রথম সংস্থান। আর এটা আছে না, এটা হচ্ছে দ্বিতীয়, এটা শুধু মনে রাখবে, আর এর উল্টা হচ্ছে তৃতীয়, মানে দ্বিতীয়টার উল্টা হচ্ছে তৃতীয়, ব্যাস। এবার হয়ে গেল সংস্থান, হয়ে গেল সংস্থান লিখে দিলাম যে প্রথম সংস্থান। তাহলে যুক্তি এখানে কি, যুক্তি এটা কিন্তু দোষ নেই। তাহলে এবার কি মনে রাখবে, দোষ যদি না থাকে তাহলে কিন্তু বৈধ। বৈধ মানে এটা কিন্তু প্রত্যেকটা সংস্থানের বৈধ মূর্তি আছে, যেটা সংস্থান ও মূর্তি আলাদার আমার ভিডিও আছে। কিন্তু যতই আমার আলাদা ভিডিও থাকুক, আমি ওই যে বলছি আমার এক ক্লাসেই, আমার এক ভিডিওতেই সমস্ত কিছু আলোচনা হয়, আমার একটা ক্লাসেই সমস্ত কিছু আলোচনা হয়। ঠিক আছে, তো ভালো করে দেখো এটা কোন সংস্থান বার হলো, প্রথম সংস্থান। যেহেতু দোষ নেই তাহলে এটা বৈধ মূর্তি বার হবে। কোন কোন বচন বেরিয়েছে, ই এ ই। তো ভালো করে দেখো প্রত্যেকটা সংস্থানের বৈধ মূর্তি আছে। তো প্রথম সংস্থান, এই যে প্রথম সংস্থান, এই প্রথম সংস্থানের যে নামগুলো বেরিয়েছে, প্রথম সংস্থার নাম কি বেরিয়েছে, ই এ ই। এই ই এ ই তার মানে এটা দোষ নেই, তার মানে বৈধ মূর্তি, বৈধ। এই ই এ ই মিলছে, এই ই এ ইটা কার, দেখো এই ছবিটারই বৈধ মূর্তি বার হবে। ভালো করে দেখো এখানে আছে এই যে প্রথম সংস্থানে, এই যে প্রথম সংস্থানের বৈধ মূর্তি কয়টা, 4টা। বৈধ মূর্তি কয়টা, 4টা। প্রথম সংস্থানের বৈধ মূর্তি হচ্ছে 4টা। কি কি নাম, বারবারা, সিলাডেন্ট, ডেরিয়ায়, ফেডিগো। বারবারা থেকে কি বার হয়, মানে আলটিমেটলি 3টা বচন বার হবে। কি বচন, যে বচনগুলো এই যে বার হচ্ছে এরকম 3টা বচন, মানে এই সংস্থান যদি দোষ না হয় তাহলে এই সংস্থানের 4টাই বৈধ মূর্তি বার হবে। 4টার মধ্যে যে কোনো একটা মিলবে। দেখো ই এই মিলে গেছে, এখানে এই 4টার মধ্যে হয় এই 3টাই এ বচন বার হতো, এখানে 3টা এ বচন বার হতো, তো এখানে নেই, তাহলে মানে এটা হয়নি। মিলছে কোনটা, ই এ ই, মানে মিলে গেছে, ই এ ই মিলে গেছে। ভালো করে দেখো এই যে ই এ ই মিলে গেছে, তাহলে এখানে প্রথম সংস্থানে এই যে দ্বিতীয়টা নাম মিললো। দ্বিতীয়টা নাম কি, সিলাডেন্ট, CELARENT।
এই এই তিনটাই হচ্ছে এর মধ্যে ঢুকে আছে, শুধু বচনগুলোকে বার করতে হবে। তাহলে মানেই হচ্ছে সিলারেন। তো এটা হচ্ছে বৈধ মূর্তি, যার নাম হচ্ছে সিলারেন। তাহলে প্রথম সংস্থানে বৈধ মূর্তি কি? প্রথম সংস্থান যেহেতু সংস্থান হলো। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আগেরগুলো যে দোষ হলো, তো সেগুলো বৈধ মূর্তির নাম দিলেন না কেন? সেটা তো বৈধ মূর্তি না, সেটা তো অবৈধ। অবৈধ মূর্তির নাম কি করে হবে? আলটিমেটলি তো বচন তো বার হবেই, বচন বার হবে, সংস্থানও বার হবে, কিন্তু বৈধ বৈধ হলে মূর্তির নাম হবে, অবৈধ হলে মূর্তির নাম হবে না। ক্লিয়ার? অবৈধ হলে সেটা যতই তোমার এখানে এই নামগুলো মিলুক কোনো ব্যাপার না, নাম তো যে কোনো মিলবেই। অবৈধ হলে নাম দিবে না, বৈধ হলেই নাম হবে। বৈধ হলে এই সংস্থানেরই ছবি এগুলো মিলবে। ঠিক আছে? বৈধ কি করে? বৈধ মানে দোষ নেই, কোনো দোষই হবে না, সেটাই হচ্ছে বৈধ। তো ভালো করে দেখো, আগের ভিডিওটাতে তোমরা দেখো বৈধ ছিল, আর এই ভিডিও দেখো বৈধ। আগের ভিডিওতে আগের ভিডিও অবৈধ ছিল, আর এই ভিডিও এটা কিন্তু এই ক্লাসটা কিন্তু বৈধ। তাহলে যেহেতু দোষ নেই, তাহলে এই যে যেমন ছবিটা মিলল, এই সংস্থানেরই যেমন যখন সংস্থান মিলবে তখন এর মধ্যেই এই চারটার মধ্যে নাম হবে। যদি এই ছবিটা না মিলতো, যদি এই ছবিটা মিলতো, দ্বিতীয় সংস্থান হতো, তাহলে কিন্তু এগুলোর মধ্যেই নাম বার হতো। যদি তৃতীয় এই সংস্থানটা মিলতো, মানে দোষ নেই আর মিলতো, তাহলে এইটার মধ্যেই এই বৈধ মূর্তিগুলোর নাম বার হতো। আর যদি চতুর্থ সংস্থান ছবিটা মিলতো, দোষ নেই, ছবি মিলতো, তখন এইগুলোর মধ্যেই এই বচনগুলা বার হতো, মানে এই বচনগুলা, মানে এই বচনগুলা ধরলেই তখন বুঝে যেত সেটার নাম। ঠিক আছে? এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার একই নাম তো অনেক জায়গায় থাকতে পারে একই নাম, কিন্তু সেটার কোনো অসুবিধা নেই। ঠিক আছে? অসুবিধা নেই মানে সেটা তোমার ছবি, যেমন তোমাদের দেখো দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি কয়টা? চারটা। এখানেও কিন্তু ই বেরিয়েছে, ভালো করে দেখো, এখানে কিন্তু এটার নাম কি? সিসারি। তাহলে তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আপনি যে এখানে দিয়েছেন সিলারেন্ট, এখানে যে আপনি দিয়েছেন সিলারেন্ট, আপনি এখানে সিলারেন্ট দিয়েছেন, তাহলে এখানে তো মিলেছে, এখানে সিসারিটা নাম লিখলেন না কেন? এখানে সিসারিটা নাম লিখলেন, মানে সিসারিটা কেন লিখলেন না? এখানে কেন হচ্ছে আপনি হচ্ছে প্রথম কার্ডটার নাম লিখলেন, হচ্ছে সিলারেন্ট কেন লিখলেন? এইটা হচ্ছে তোমাদের মূল প্রশ্ন। এটা তো মূল প্রশ্ন। কেন লিখলাম আমি তোমাদের বলছি, যেখানে মনে রাখবে যদি দোষ যদি না হয় তাহলে সংস্থান তো চারটা, সেটা দোষ হলেও সংস্থান হবে, মানে তোমার একমাত্র চারিপদ দোষ ছাড়া, মানে চারিপদ গঠিত যদি দোষ হয় তাহলে কোনো সংস্থান মিলবে না। ঠিক আছে? সেটাও আমি আলাদা ভিডিও আছে। তাহলে যদি দোষ না হয় তাহলে সংস্থান, যেটা সংস্থান মিলবে সেটারই নাম দিতে হবে। কি বললাম? যদি দোষ না হয় তাহলে যেটা ছবি মিলবে সেটারই নাম দিতে হবে, এবং ওই নামগুলো ওখানেই মিলবে। তো যেহেতু প্রথম সংস্থানটা এখানে মিলেছে, তাহলে এরই নাম দিতে হবে। এখানে নামগুলো কি আছে? তো প্রথম সংস্থানের বৈধ মূর্তি কি? প্রথম সংস্থানের বৈধ মূর্তি চারটি। কি কি? বারবারা, সিলারেন্ট, ডেরিয়াই, ফেরিও। তো যেহেতু প্রথম সংস্থান মিলেছে, তাহলে এই যে ভালো করে দেখো এখানে মিলে গেছে, এখানে মিলে গেছে। যতই তোমার এখানে মিলুক, এখানে মিলতে পারে, কিন্তু এটা তো এই সংস্থানের বৈধ মূর্তি না। তো কই, এখানে তো আর এই ছবিটা তো বার হয়নি, এই ছবিটা তো এখানে বার হয়নি, তাহলে বৈধ কি করে হলো? কারণ এটা তো এটা না। বোঝা গেল? যখন মনে করো বৈধ হবে তখন বুঝবে এইটাও মিলবে, এগুলোও মিলবে, এটাও মিলবে, এই নামগুলোও মিলবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে যেহেতু প্রথম সংস্থান মিলেছে, এই জন্য এটার নাম হচ্ছে তাহলে এবার বিচারটা কিভাবে লিখতে হবে, বিচারটা এবার কেন হলো বোঝা গেল তো? তাহলে প্রথম সংস্থানের বৈধ মূর্তিগুলো তোমরা দেখে নাও, তাও একবার আমি বলেছি। প্রথম সংস্থান ছবি মানে এরকম, তার বৈধ মূর্তি চারটা, একটা বারবারা থেকে কি বার হয়? মানে তিনটা বচন বার হয়, সেগুলোর নাম সিলারেন্ট, ডেরিয়াই, ফেরিও। ঠিক আছে? তারপর দ্বিতীয় সংস্থানের আকার এটা দ্বিতীয় সংস্থান, ছবিটা মনে রাখবে। এর বৈধ মূর্তি কটা? এরও চারটা, সিসারি, কেমিস্ট্রিস, পেস্টিনো, ব্যারোকো। সিসারি থেকে কি আসে? কেমিস্ট্রিস থেকে কি আসে? ফেস্টিনো থেকে কি আসে? ইআইও। ব্যারোকো থেকে কি আসে? এও। এবার 3 নম্বর, এবার তৃতীয় সংস্থানের বৈধ তৃতীয় সংস্থানের ছবি এটা
যখন যখন দোষ হবে না তখন ছবিও মিলবে, সঙ্গে এর নামগুলো মিলে যাবে। ঠিক আছে, তখন যেটাতে যে ছবি মিলবে সে নামগুলো দিবে। ঠিক আছে, তাহলে তৃতীয় সংস্থানে বৈধ মূর্তি কয়টা? 6টা। কি কি? একটা হচ্ছে ডেরাপ্টি, ডেরাপ্টি থেকে কি কি আসে? এ আই। একটা হচ্ছে ডিসামিস, ডিসামিস থেকে কি আসে? আই এ আই। তারপর ড্যাটিসি, ড্যাটিসি থেকে কি আসে? এ আই আই। ফিলাপটন থেকে কি আসে? ই এ ও। তারপর হচ্ছে বোকার্ডো, বোকার্ডো থেকে কি আসে? ও এ ও। তারপর হচ্ছে ফেডিসন, ফেডিসন থেকে কি আসে? ই আই ও। তারপর চতুর্থ সংস্থান, চতুর্থ সংস্থানে এটা মূর্তি, চতুর্থ সংস্থানে এটা এর হচ্ছে মূর্তি। চতুর্থ সংস্থানে বৈধ মূর্তি কয়টা? চতুর্থ সংস্থানে বৈধ মূর্তি মানে যখন ছবি মিলবে তখন এগুলো নাম দিতে হবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার যখন দোষ হবে তখন কি বৈধ মূর্তি না, তখন কি নাম দিব? না, তো নাম দিবে না। কেন? কারণ এটা তো অবৈধ। বৈধ হলে নাম দিবে, অবৈধ হলে নাম দিবে না। নাম তো যে কোনো মিলবে, কিন্তু যতই নাম মিলুক সেটা অবৈধ হবে না। তার ব্যাখ্যাটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখেছি, তবে এটা তো আমি তোমাদের সেটা নিয়েও একটু আলোচনা করছি, চিন্তার কোনো কারণ নেই। তাহলে এটা হলে এটা নামগুলো পাওয়া যাবে। এটা এই ছবিটার বৈধ মূর্তি কি কি নাম বাড়াবে? ব্রাহ্মণটিপ, ব্রাহ্মণটিপ থেকে এ আই। ক্যামিনিস থেকে আসবে তোমাদের হচ্ছে এ ই। তারপর ডিমানিস থেকে কি আসবে? আই এ আই। তারপর হচ্ছে কি ফেসাবো থেকে কি আসবে? ই এ ও। তারপর হচ্ছে ফ্রেসিসন থেকে কি আসবে? ই আই ও, ই আই ও। তো আমি শেষে কি লিখেছি? ন্যায় অনুমানে বৈধ মূর্তির সংখ্যা কয়টি? 19টি। আর ন্যায় অনুমানে 4টি সংস্থানে 256টি মূর্তি পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে মূর্তি কাকে বলে? তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার মূর্তি কাকে বলে? এই সংস্থান ও মূর্তি নিয়েও কিন্তু তোমাদের টিকাও আসতে পারে। তো আমি যেভাবে লিখে দিয়েছি এগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তো আমি এটা নিয়ে আলাদা ভিডিও করা আছে, তবু আমি এখন আলোচনা করছি। আমি তোমাদের একটা কথা বলছি, সংস্থান হচ্ছে হেতুপদের অবস্থান, ন্যায় অনুমানে হেতুপদের অবস্থান অনুযায়ী, ন্যায় অনুমানে হেতুপদের অবস্থান অনুযায়ী, হেতুপদের মানে এই যে হেতুপদ, এই যে হেতুপদ কি? হেতুপদকে কানেক্ট করছি না, হেতুপদকে শুধু দেখো, প্রথম সংস্থানকে হেতুপদকে জোড়া লাগা দিলাম, দ্বিতীয় সংস্থানে দেখো হেতুপদকে জোড়া লাগা দিলাম, তৃতীয় সংস্থানে দেখো এই যে হেতুপদকে জোড়া লাগানোর ফলে যে ছবিটা বার হচ্ছে, চতুর্থ সংস্থানে দেখো হেতুপদকে জোড়া লাগা দিলাম, আর রামে জোড়া যেমন দড়ি বেঁধে দিলাম। এই যে ব্যাপারটা ন্যায় অনুমানে, এর ফলে দেখো হেতুপদকে এখানে জোড়া লাগা দিলাম বলে ছবিটা চেঞ্জ হয়ে গেল। দেখো এখানে হেতুপদকে জোড়া লাগা দিলাম বলে ছবিটা চেঞ্জ হয়ে গেল। ভালো করে দেখো, এখানে হেতুপদকে জোড়া লাগা দিলাম বলে এর ছবিটা চেঞ্জ হয়ে গেল। ভালো করে দেখো, এখানে হেতুপদকে জোড়া লাগা দিলাম বলে এই ছবিটা চেঞ্জ হয়ে গেল। এই 4টাই ছবি বার হবে। তো প্রশ্ন হচ্ছে তাহলে সংস্থান কি? সংস্থান আলটিমেটলি 4টাই বার হলো। সংস্থান হচ্ছে হেতুপদের ন্যায় অনুমানে হেতুপদের অবস্থান অনুযায়ী। অবস্থান মানে কি? হেতুপদটা কোথায় বাস করছে, মানে আগে না পরে। যদি হেতুপদটা এখানে থাকতো নিশ্চয়ই ছবিটা আলাদা হয়ে যেত, কারণ যেভাবে এখানে হয়েছে। এই জন্যই বলছেন যে ন্যায় অনুমানে হেতুপদের অবস্থান অনুযায়ী যে আকার হয়, যেমন এটাতে এরকম আকার হলো, এটাতে এরকম আকার হলো, এটাতে তৃতীয়টাতে এরকম হলো, চতুর্থটাতে এরকম হলো। আর ন্যায় অনুমানে হেতুপদের অবস্থান অনুযায়ী যে আকার হয় সেটাকেই বলা হয় সংস্থান। ক্লিয়ার? এরপরে দেখো 4টা সংস্থান, 4টা নাম ক্লিয়ার হয়ে গেল। এই 4টা সংস্থানের বাইরে কোনো ছবি বার হবে না। ক্লিয়ার হয়ে গেল? এবার তাহলে মূর্তি কি স্যার? মূর্তি কি? মূর্তি হচ্ছে ন্যায় অনুমানে 2টি আশ্রয় বাক্য, এই যে 2টি আশ্রয় বাক্য, এই যে 2টি আশ্রয় বাক্য, এই যে 2টি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত একটি। ন্যায় অনুমানে 2টি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ ও পরিমাণ। গুণ মানে এই যে গুণ মানে 9 হয়, এগুলো গুণ বলা হয়। আর পরিমাণ মানে কি? কোনটা সামান্য বচন আর কোনটা বিশেষ বচন। ন্যায় অনুমানে 2টি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ ও পরিমাণের ভিত্তিতে যে আকার হয়, মানে আলটিমেটলি যে বচনগুলো হচ্ছে, কোনোটা ই বচন, কোনোটা এ বচন, কোনোটা ও বচন, এই যে যেগুলো বচনগুলো বার হচ্ছে, এই যে গুণ ও পরিমাণের ভিত্তিতে কি? 2টি আশ্রয় বাক্য, সিদ্ধান্তের গুণ, 2টি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ ও পরিমাণের ভিত্তিতে যে আকার হয় সেটাই হচ্ছে মূর্তি। যেগুলো এই যে ভালো করে দেখো, এই জন্য প্রথম সংস্থানে বৈধ মূর্তি নাম আলাদা হয়ে গেলে, কোনটা এই যে এটা আবার এই যে এ আই ও, নামগুলো আলাদা হচ্ছে না, বৈধ মূর্তি, এগুলোকে বলা হয় মূর্তি। কেন হলো? কারণ কোনটাতে আবার হচ্ছে এ বার হচ্ছে, কোনটাতে ই বার হচ্ছে, কোনটা, এগুলো কি? 2টি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ ও পরিমাণের ভিত্তিতে যে আকার হয় সেটাই বলা হয় মূর্তি। আশা করি ক্লিয়ার হয়ে গেল। বেশ, আশা করি তোমাদের সংস্থান আর মূর্তি নিয়ে কোনো সমস্যা হবে না। আমার ক্লাস করা মানেই 80তে 80। তো এবার হচ্ছে সংস্থান মূর্তি ক্লিয়ার। তাহলে এবার বিচারটা কি লিখবো? বিচারটা আমি তোমাদের দেখাচ্ছি। ফিনিশিং বিচার, এমন ভাবে বিচারটা লিখেছি
আগে আমি তোমাদের সংস্থান মূর্তিটা আলোচনা কেন করলাম, কারণ সংস্থান মূর্তিটা আলোচনা করলে তোমরা এখান থেকে যে পরীক্ষা জানতে চাইবে সেটা তোমরা লিখতে পারবে না। এবার আশা করি বিচারটা তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। তো প্রথমত যদি দোষ না থাকে তাহলে বিচারটা প্রথমত বিচারটা লিখবে যুক্তিটি বৈধ, যেটা দোষ নেই। দোষ হলে আগের বিচারটা লিখবে, আর এটাতে দোষ নেই থাকলে কি বিচার, দোষ নেই হলে যুক্তিটা লিখবে যুক্তিটি বৈধ, ব্যাস যুক্তিটি বৈধ। প্রত্যেকটার ক্ষেত্রে যেটাতে দোষ থাকবে না প্রথমে লিখবে যুক্তিটি বৈধ। তারপর কি লিখবে যুক্তিটি, যেহেতু এটা প্রথম সংস্থান এই জন্য লিখবো যুক্তিটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি মানে যে ই মানে যেটা বার হবে সেটাই নাম লিখতে হবে, যদি প্রথম সংস্থানের মিলে আর তার নামগুলো লিখতে হবে। তো যুক্তিটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি বৈধ মূর্তি যার নাম সিলারেন্ট, যার নাম এই আবার প্রথম সংস্থানের যেটা নাম দেখালাম সিলারেন্ট, তাই সেটাই লিখলাম যুক্তিটি। ব্যাস এই পর্যন্ত ক্লিয়ার। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, এটা তো প্রথম সংস্থান, এবার যদি প্রশ্ন হচ্ছে এখানে যদি বার হতো দ্বিতীয় সংস্থান, ছবিটা যদি বার হতো ছবিটা যদি নিশ্চয়ই তাহলে এই না হলে এই নামগুলোই বার হতো, তখন আমরা কি লিখতাম যুক্তিটি বৈধ, যুক্তিটি দ্বিতীয় সংস্থানের এগুলোর মধ্যে যেটা বার হতো সেটার নাম লিখতাম বৈধ মূর্তির নাম লিখতাম, যার নাম লিখতাম, যদি এই বার হতো তখন লিখে নিতাম বৈধ মূর্তি যার নাম হচ্ছে কেমিস্ট্রিস, বা এটা যদি বার হতো তাহলে লিখতাম ফেস্টিনো। আশা করি ক্লিয়ার হয়ে গেল, যেটা হবে সেটা সেরকম নাম। তাহলে যুক্তিটি বৈধ, যুক্তিটি প্রথম সংস্থানের বৈধ মূর্তি ই যার নাম সিলারেন্ট, যেহেতু এটার হয়েছে এই জন্য এটার নাম সিলারেন্ট। ক্লিয়ার? ব্যাস এ পর্যন্ত ক্লিয়ার। বাকিটা একই গত, সব জায়গায় একই গত, শুধু এখানে একটু চেঞ্জ করতে হবে, বাকিটা সব জায়গায় একই। যুক্তিটিতে চারিপদ ঘটিত দোষে দুষ্ট নয়, যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট নয় মানে দোষ হয়নি, কারণ ন্যায়ের নিয়ম অনুসারে এখানে 3টি পদ রয়েছে। যে প্রথম থেকে তুমি বুঝলে যে এখানে কোনো দোষ হয়নি, সেগুলো এখানে ব্যাখ্যা করতে হবে। এই ব্যাখ্যাটা একই, প্রত্যেকটার ক্ষেত্রে একই। তুমি অন্য ব্যাখ্যা দিতে পারো, কিন্তু আমি সহজভাবে তোমাদের এই ব্যাখ্যাটা বিচারটা লিখেছি। এটা লিখলে 100% 100% একদম সহজভাবে মুখস্থ থাকবে। একদম এখান থেকে দুটা লিখতে হবে, 4 4 8 গ্যারেন্টি। তাহলে যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট নয়, কারণ ন্যায়ের নিয়ম অনুসারে এখানে 3টি পদ রয়েছে। চারিপদ ঘটিত যেটা নিয়ম সেটা লিখতে হবে, লিখলাম। তারপর আবার লিখবো, আবার এখানে অব্যাপ্য হেতু দোষ ঘটেনি তার মানে কি, কারণ এখানে হেতুপদ দুটি আশ্রবাক্যের মধ্যে ব্যাপ্য হয়েছে। তাছাড়া অবৈধ সাধ্যদোষ ও পক্ষদোষও ঘটেনি। এইভাবে যুক্তিটিতে ন্যায়ের কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি। মানে প্রত্যেকটা একটু করে আমি লিখে দিলাম। এটা তুমি আরো শর্টকাট লিখতে পারো, ব্রটে লিখতে অসুবিধা নেই, তুমি অনেকভাবে লিখতে পারো, অসুবিধা নেই। বিচারটা তুমি অনেকভাবেই করতে পারো, কিন্তু আমি সহজভাবে লিখে দিয়েছি। হ্যাঁ, এখানে অবৈধ সাধ্যদোষ ঘটেনি, অবৈধ পক্ষদোষ ঘটেনি। এইভাবে যুক্তিটিতে ন্যায়ের কোনো নিয়মই লঙ্ঘন হয়নি। মানে আরো একটা তো ছিল এখানে আরেকটাও লিখতে পারতে যে এখানে নয়ার্থক আশ্রয়বাক্য জনিত দোষও ঘটেনি। হ্যাঁ, অসুবিধা নেই, যতই লেখো বাড়তে থাকবে। আলটিমেটলি তোমার 4 নাম্বারই দিবে, বেশি তো দিবে না। একটা লিখলে 4 4 4 4 গুণ 2 তো 8। ঠিক আছে, তো যতটা সংক্ষেপে বোঝাতে পারবে। ঠিক আছে, তাহলে এইভাবে অবৈধ সাধ্যদোষ অবৈধ পক্ষদোষ ঘটেনি। এইভাবে যুক্তিটিতে ন্যায়ের কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি। এখানে সবকিছু আমি বুঝিয়ে দিয়েছি, এই কথাটা দিয়ে সবকিছু বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ ন্যায়ের সব নিয়ম পালন করা হয়েছে। অতএব যুক্তিটি বৈধ মূর্তি মানে এই যে ই যেটা হয়েছে, এই যে ই যেটা নাম হচ্ছে ই এই যে বৈধ মূর্তি যার নাম সিলারেন্ট। শেষ, বোঝা গেল? তাহলে এটা হলো তোমাদের দোষ না হলে এটা ব্যাখ্যা। এবার প্রশ্ন হচ্ছে, আগের দিন তোমাদের আমি যেটা করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা দোষ, সেটাটা আমি তোমাকে এখনই দেখাচ্ছি আলোচনা, তাহলে বুঝতে পারবে তোমরা। এটা আগের দিন আমি তোমাদের করালাম। তো সেদিন একটা কথা ভুলে গেছিলাম। আমি বলেছিলাম ঠিকই, আমি লিখেছি ঠিকই, এবছর লিখেছি। এখানে আমি তোমাদের নন বলেছিলাম, অ্যাকচুয়ালি এটা কিন্তু হর্ন হবে। হ্যাঁ হর্ন, আগের ব্যাখ্যাটাতে প্লেটো হর্ন হবে এখানে। হ্যাঁ, প্রধান আশ্রয়বাক্যে এটা প্লেটো হর্ন হবে। আমি তোমাদের আসলে ভিডিও করতে অত সহজ না, ঠিক আছে, বলতে অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু আমি তোমাদের লিখেছি ঠিকই, কিন্তু জাস্ট আমি এখানে শুধু হর্নটাই বলেছি, বাকি সব ঠিকই আছে। ঠিক আছে, প্লেটো নন বলে দিয়েছিলাম, মিস্টেক হয়েছিল, ল্যাঙ্গুয়েজ মানে মিস্টেক হয়ে গেছিল, আমি নন বলেছিলাম। ঠিক আছে, তো প্লেটো হর্ন, বাকি সবই ঠিক আছে। এমনি এবছর যা লিখেছি সবই ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো, এটাতে দেখো, এটাতে কিন্তু এই ব্যাখ্যাটা দেখো তোমরা, এটাতে কিন্তু দোষ
হয়েছে। তো দোষ হয়েছে ভালো করে দেখো, আগের ভিডিওটাতে এটা আলোচনা, পুরো ফুল ডিটেলস আগের ভিডিওতে আলোচনা আছে। তো এটা নতুন করে এটা সম্পর্কে আর ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। তো দোষ যেহেতু এই পুরো ব্যাখ্যাটা আগেরটাতে দেওয়া আছে, এটা কেন দোষ হলো পুরোটা আগেরটাতে ব্যাখ্যা আছে, আমি জাস্ট কম্পেয়ার করার জন্য এখন যেটা তোমাদের শেখালাম যে দোষ নেই তার ব্যাখ্যা ওইটা, আর এইটাতে দেখো দোষ আছে। তো ভালো করে দেখো, এটা দোষ আছে বলে এটার ব্যাখ্যাটা এরকম। তো ভালো করে দেখো, এটা সংস্থান বেরিয়েছে, আর এর বিচারটা দেখো, এর দোষ লিখেছি, আর এর বিচারটা দেখো, এর বিচারটা একদম আলাদা। কি বিচারটা ভালো করে দেখো, যুক্তিটি প্রথম সংস্থানের অন্তর্গত এবং অবৈধ মূর্তি। দেখো এটার দোষ, এটা অবৈধ হলে মানে দোষ হলে এর বিচারটা কি হয় ভালো করে দেখো, ওটার আর বিচার অনেক পার্থক্য আছে। যুক্তিটি যখন দোষ হবে এর ব্যাখ্যা। তো এই ভিডিওটার এত বড় আবার এখানে 1 ঘন্টার আলোচনা তো আর সম্ভব না, কারণ এর ক্লাসটা আগেরটাতে করেছি, এটা কিভাবে হলো সেটা তো আমি বুঝিয়ে দিয়েছি। আর এখন যেটা মূল ক্লাস ছিল সেটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য বললাম যে এখন ওইটা আর এটার মধ্যে পার্থক্য দেখো, এটার বিচারটা একদম আলাদা। যুক্তিটি প্রথম সংস্থানের অন্তর্গত এবং অবৈধ মূর্তি, শুধু এটা নাম দিতে হবে অবৈধ মূর্তি, বৈধ আর নাম দিতে হবে না, যার নাম এটা দেওয়ার দরকার নেই, এটা পড়বে না। যেহেতু অবৈধ মূর্তি, যুক্তিটি অবৈধ সাধ্যদোষে দুষ্ট, কারণ ন্যায়ের নিয়ম হলো যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। কিন্তু এখানে প্রধান আশ্রবাক্যের এ বচনের বিধেয় স্থানে সাধ্য পদ দার্শনিক অব্যাপ্য হয়েছে, অথচ ওই পদ সিদ্ধান্তের ই বচনের বিধেয় স্থানে ব্যাপ্য হয়েছে। যুক্তিটি ন্যায়ের নিয়ম লঙ্ঘন করেছে, ফলে যুক্তিটি অবৈধ এবং সুতরাং যুক্তিটি অবৈধ সাধ্যদোষে দুষ্ট। আমি সেটাই বলতে চাচ্ছি যে এটা দেখো অবৈধ সাধ্যদোষ হলো বলে তার ব্যাখ্যা এখানে কিন্তু আমি তোমাদের সংক্ষেপে বলে দিলাম, কিন্তু এর পুরো লজিকটা আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। এখন জাস্ট ওইটার সাথে আমি তোমাদের কম্পেয়ার করালাম যে এর বিচারটা দেখো আলাদা, ওর বিচারটা আলাদা। তাহলে তোমাদের এই দুটা বিচারই কিন্তু মুখস্থ রাখতে হয়। পরীক্ষায় পরীক্ষায় কিন্তু দুটাই দিবে, দুটাই কিন্তু লিখতে হবে, এমন নয় যে শুধু ওটাই লিখতে হবে, ওটা লিখলে 4 পাবে আর দুটা লিখলে 8 পাবে।